পহেলা বৈশাখ ভিন্ন ব্যস্ততা ক্রীড়া প্রতিমন্ত্রীর অংশ নিলেন পিঠাপুলি উৎসবে, উপভোগ করলেন লাঠি খেলা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ ঘিরে প্রস্তুত হচ্ছে মিরপুর, 17 এপ্রিল থেকে গড়াবে ওয়ানডে সিরিজ। পাকিস্তান সুপার লিগ মাতিয়ে বাংলাদেশ দলে ফিরছেন শরীফুল নাহিদ রানা, বিসিবির সভাপতি তামিমের প্রতি পেশোয়ার জালমি মালিকের কৃতজ্ঞতা। হামজার পর বাংলাদেশ ফুটবলে আসছে খুদে মেসি খ্যাত জাকারিয়া, লেস্টার সিটিতে তৈরি হচ্ছে লাল সবুজের আরেক আইকন। মোহামেডান বলির পাঠা বানালো আলফাজ আহমদকে, যে কোচ দুঃসময়ের সঙ্গী সাদা কালো ম্যানেজমেন্ট তাকেই করল ছাঁটাই। শুভ নববর্ষ দর্শক, আমন্ত্রণ কালবেলা স্পোর্টসের আয়োজনে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি মেহেদি হাসান। নববর্ষের উন্মাদনায় ক্রীড়াঙ্গন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দিনের শুরুটা করলেন বৈশাখী ক্রীড়া উৎসব উদ্বোধনের মধ্য দিয়ে। এ সময় পিঠা খাওয়া থেকে শুরু করে লাঠি খেলা উপভোগ সবই করলেন আমিনুল হক। বলেন, নববর্ষের শপথে একটি সুন্দর দেশ গড়া হবে আগামী দিনে। বিস্তারিত রিপোর্টে। ঐতিহ্যে লালিত, সেহেতু আমরা সকলেই হাতে করতালি দিয়ে তাদের স্বাগত জানাই। গ্রামীণ যে খেলাগুলো আমরা বিগত সময় দেখেছি যে আমাদের দেশ থেকে অনেকটাই হারিয়ে যাচ্ছে, সেই বৈশাখী ক্রীড়া উৎসবের আদলে আজকে আমরা সেই গ্রামীণ খেলাগুলোকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। এবং আজকের এই সার্বিক এই বৈশাখী যে ক্রীড়া উৎসব, এটাকে যিনি সাফল্য মণ্ডিত করার জন্য যিনি এটার সাথে দীর্ঘরাত যিনি কাজ করেছেন, আমাদের বৈশাখী ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জনাব রাজিবউদ্দিন আহমেদ চপল, এবং আমাদের সাথে উপস্থিত আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় সচিব মহোদয় রয়েছেন, আমাদের পরিচালক ক্রীড়া, এবং এখানে আমাদের বিভিন্ন ফেডারেশনের দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, এবং আমার যারা গ্রামীণ খেলাগুলোকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন সকল ক্রীড়াবিদগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি যে বিষয়টি বলতে চাই যে বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশে আমরা ছোটবেলা থেকেই আমরা যখন বড় হয়েছি, আমাদের বেশ কিছু গ্রামীণ খেলাধুলা কিন্তু আমরা সবাই কম বেশি খেলেছি। আজকে যারাই এখানে আমরা দাঁড়িয়ে আছি কিংবা আমরা হয়তো বা শহর কেন্দ্রিক বসবাস করছি, কিন্তু আমাদের ভিত্তিটা কিন্তু সেই আমাদের মাটির সাথে, আমাদের সেই গ্রাম গঞ্জ যেখান থেকে আমরা ছোটবেলায় আমাদের জন্ম হয়েছে এবং আমরা সেখানে বেড়ে উঠেছি। সেই জন্মের পর থেকে আমরা কিছু গ্রামীণ খেলাধুলা আমরা সবসময় কিন্তু নিজেরা খেলেছি, এবং আমাদের সমসাময়িক যারা ছিল সবাই কিন্তু আমরা সেই উৎসবগুলো বা সেই গ্রামীণ খেলাগুলোকে কিন্তু সবসময় উপভোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম, বিশেষ করে যারা ঢাকায় বসবাস করে বা মহানগরগুলোতে বসবাস করে, আমাদের সেই গ্রামীণ খেলাধুলাগুলো কিন্তু আসলে আমাদের সেই সন্তানরা তারা কিন্তু সেভাবে উপভোগ করতে পারছে না। কিন্তু বিগত কিছুদিন নির্বাচনের আগ থেকে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এবং আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যেভাবে আমাদের দেশীয়ভাবে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছি, ঠিক সেইভাবে গ্রামীণ যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আমরা হয়তো আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু এটির পেছনে আরো বৃহৎ অংশ রয়েছে যেটি এখনো আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি, যেটির ভিতরে আমাদের এই গ্রামীণ খেলাধুলাগুলোকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি। এবং আমরা এই গ্রামীণ খেলাধুলাকে আমরা যখন আমাদের যারা জেলা ক্রীড়া অফিসার রয়েছে কিংবা আমরা উপজেলা পর্যায়ে যখন আমরা
উপজেলা ক্রীড়া অফিসার আমরা সৃজন করব, নিয়োগদান করব, ঠিক তখন থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের জাতীয় পর্যায়ে যে খেলাধুলাগুলো রয়েছে, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাধুলাগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি আমাদের যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আমরা বিশেষ, আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাআল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করবো ইনশাআল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। আজকে বৈশাখের দিন, নববর্ষের দিন, সবাই হয়তো বা অনেকেই পান্তা ইলিশকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক হয়তো বা বাড়িতে গিয়ে খাবেন। তো আশা করি সেই পান্তা ইলিশ এবং আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা ধারণ করি। এই বাংলা নববর্ষের মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে দেশপ্রেম সেটাকে আপনারা সবাই ধারণ করবেন, পোষণ করবেন, এবং সেই ধারণ পোষণ থেকে আমরা আমাদের বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ, একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের এই সমাজে যে বিশৃঙ্খলা রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা এই বাংলা নববর্ষে শপথ নিব যে আমরা মননশীলতার মাধ্যমে, আন্তরিকতা, ভ্রাতৃত্বতার মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আমাদের যে সমাজের যে বিশৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো দূরে ঠেলে দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আসুন আজকের এই বাংলা নববর্ষে আমাদের যে বৈশাখী ক্রীড়া উৎসব আয়োজন করা হয়েছে, গ্রামীণ যে খেলাগুলো আমরা এখন কিছুক্ষণের মধ্যে উপভোগ করব, এবং সেই খেলাগুলো উপভোগের মাধ্যমে আমরা আশা করি যে আগামী বছর যে কথাটি আমি বলেছি যে ইনশাআল্লাহ আগামী বছর পয়লা বৈশাখে আমরা এই ধরনের খেলাধুলাকে আমাদের প্রত্যেকটি জেলা শহরে আমরা এই উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। তাই আসুন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক গরম, অনেকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, এবং আমাদের মহিলা ক্রীড়া সংস্থা কিংবা আমাদের মহিলা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক অনেকে রয়েছে। স্পেশালি আমি আমাদের যারা মহিলারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা পুরুষরা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি চাই যে আপনাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়ে আপনি কিছুদিন পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, আপনারা অপেক্ষায় থাকেন। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমাদের বিশেষ করে মহিলা ক্রীড়া সংস্থা বা বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদেরকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই বিষয়ে আমরা একটি পরিকল্পনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু পরিকল্পনা করেছেন, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করি, আজকের এই বৈশাখী ক্রীড়া উৎসবের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে আর বাকি কিছুদিন। নববর্ষের দিনে দুই দলের ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও ফুরসত নেই হোম অব ক্রিকেট মিরপুরের। চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা, ব্রডকাস্ট ও আনুষঙ্গিক কাজগুলো সেরে নিচ্ছে আয়োজকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওডিআই ও 3 টি20 খেলবে টাইগাররা। বিস্তারিত রিপোর্টে। চৈত্রের শেষে বৈশাখ এসেছে। বাংলা নববর্ষ উদযাপনে বুঁদ হয়ে আছে গোটা জাতি। আনন্দ উৎসবে মেতে উঠেছেন কেউ কেউ, তবে মুদ্রার উল্টো পিঠো যে আছে খুব বেশি দূরে নয়। সদ্যই বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। বাংলাদেশ দলের আজ বৈশাখ উপলক্ষে বিশ্রামের দিন। এমন আনন্দের দিনে সবাই বিশ্রাম করবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। তবে মিরপুরে ক্রিকেটাররা না থাকলেও ঠিকই চলছে মাঠ কর্মীদের কর্মযজ্ঞ। কিউই সিরিজের জন্য ঢেলে সাজানো হচ্ছে মিরপুর স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জায়ান্ট স্ক্রিন, সবকিছুতেই হচ্ছে ঘষা মাজা। ধুলো জমে যাওয়া আস্তর সরিয়ে স্টেডিয়ামে প্রাণ ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠ কর্মীরা। জায়ান্ট স্ক্রিনের পাশে বাঁশ লাগিয়ে স্ক্রিনের পোক্ততা নিশ্চিত করা হচ্ছে। এক পাশে আউটফিল্ডে পানি ছিটিয়ে ঘাস সতেজ রাখা হচ্ছে। পিচ কিউরেটর টনি হেমিংও ব্যস্ত কিউই সিরিজের জন্য স্পোর্টিং উইকেট নিশ্চিত করতে।
বৃষ্টি আসলে যেন মাঠের ক্ষতি না হয় সেজন্য পিচ ঢেকে রাখা হচ্ছে। মাত্র দুদিন বাদেই যে মিরপুরে শোভা পাবে টাইগারদের ব্যাটে বলের লড়াই। অত্যাধুনিক প্রযুক্তির ব্রডকাস্টিং নিশ্চিত করতে যাবতীয় সব সরঞ্জামও এসে পৌঁছে গেছে মিরপুরে। সব মিলিয়ে মিরপুরে যেন আলাদা আমেজ তৈরি হয়েছে নিউজিল্যান্ড সিরিজ ঘিরে। আগামী 17 এপ্রিল প্রথম ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে টম লেথামের কিউই দল। তাই তো এত আয়োজনের মেলা বসেছে শেরে বাংলার প্রাণকেন্দ্রে। সরাজয়ন কালবেলা। পিএসএল শেষ করে বুধবার থেকে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম। এই দুই পেসারকে দারুণ সম্মান দিয়েছে পেশোয়ার জালমি। একই সঙ্গে নাহিদ, শরীফুলও বল হাতে রেখেছেন আস্থার প্রতিদান। এনওসি বাড়িয়ে দেওয়ায় বিসিবির সভাপতি তামিম ইকবালের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বাবর আজমদের মালিক। গুঞ্জন আছে সেরার দৌড়ে থাকলে প্লে অফে আবারও ন্যাশনাল টিমের খেলা শেষে যোগ দেবেন নাহিদ রানা। বাকিরা রিপোর্টে। তামিম ভাই, গত 2 ম্যাচে নাহিদ ও শরীফুলকে খেলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি এমনভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিমের প্রতি। দলটির অন্যতম 2 পেসার দেশে ফিরেছে, তবে ফেরার আগে তারা যা করে এসেছেন তা এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। স্বপ্নের মতো এক পিএসএল কাটিয়েছেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। 4 ম্যাচে ইকোনমি রেট মাত্র 5.43, 7 উইকেট তুলে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। আরেক পেসার শরীফুলও পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন মিতব্যয়ী বোলার। 5 ম্যাচে মাত্র 2 উইকেট শিকার করলেও দলের জয়ে শরীফুলের অবদান ছিল অনেক বেশি। তাই বাংলাদেশে এই 2 পেসারের অভাব পুরো টুর্নামেন্ট জুড়েই ভোগাবে পেশোয়ার জালমিকে। হামজা চৌধুরীর পর এবার লেস্টার সিটিতে বল পায়ে জাদু দেখাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যার খেলার ধরন আর ক্ষিপ্রতা দেখে খোদ ব্রিটেন তাকে ডাকছে বাংলার মেসি নামে। লেস্টারের একাডেমি গ্রাউন্ড কাঁপানো খুদে জাদুকরের নাম জাকারিয়া। বিস্তারিত রিপোর্টে। প্রকৃতির নিয়মে মেধাবীদের জন্ম হয় বারংবার। বিশ্ব ফুটবল যেমন পেলে, মারাদোনার পর মেসি, নেইমারদের পেয়েছে, কিংবা হালের ইয়ামাল, এমবাপ্পেদের ক্রেজে মুগ্ধ, ঠিক তেমনি বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর পর এবার লেস্টার সিটিতে বল পায়ে জাদু দেখাচ্ছে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যার খেলার ধরন আর ক্ষিপ্রতা দেখে খোদ ব্রিটেন তাকে ডাকছে বাংলার মেসি নামে। লেস্টারের একাডেমি গ্রাউন্ড কাঁপানো এই খুদে জাদুকরকে নিয়েই এখন স্বপ্ন বুনছে লাল সবুজ ফুটবল। নাম তার জাকারিয়া চৌধুরী। নামের শেষে হামজার মতোই আছে চৌধুরী উপাধি, কিন্তু জাকারিয়ার খেলার ধরন পুরোই আলাদা। পজিশন তার ফরওয়ার্ড, আর বল পায়ে তার কারিশমা যেন হুবহু আর্জেন্টাইন জাদুকর মেসির কথা মনে করিয়ে দেয়। চলন বলন থেকে শুরু করে ড্রিবলিং, সবখানেই যেন মেসির ছায়া। শুধু তাই নয়, জাকারিয়ার ফুটবলার হয়ে ওঠার গল্পটাও অনেকটাই মেসির মতোই। প্রতিকূলতা পেরিয়ে ফুটবলকে ভালোবেসে নিজের জাত চেনাচ্ছেন এই খুদে জাদুকর। লেস্টারের জার্সি গায়ে ইংল্যান্ডের মাটিতে জাকারিয়া এখন আলোচনার তুঙ্গে। তবে লাল সবুজ সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো তার দেশপ্রেম। মেসি যেমন স্পেনে বেড়ে উঠেও নারীর টানে গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার জার্সি, জাকারিয়ার বাবা মাও শুরু থেকেই স্বপ্ন দেখছেন তাদের সন্তান খেলবে লাল সবুজের জার্সিতেই। ব্রিটেনে বড় হলেও জাকারিয়ার রক্তে মিশে আছে বাংলাদেশ, আর তার প্রতিটি গোল যেন জানান দিচ্ছে বাংলার ফুটবলের এক উজ্জ্বল ভবিষ্যতের কথা। হামজা চৌধুরী তো আমাদের গর্ব, তবে জাকারিয়া চৌধুরী কি পারবেন বাংলাদেশের ফুটবলের মানচিত্র বদলে দিতে? মেসির স্টাইলে খেলা এই বিস্ময় বালককে কি আমরা আগামীতে জাতীয় দলের জার্সিতে দেখতে পাবো? উত্তরটা তো সময়ই দেবে। আরমান হাসান, কালবেলা। ক্লাবের দুর্দিনের সঙ্গী কোচ আলফাজ আহমেদকে ছাঁটাই করল মোহামেডান, অথচ ঐতিহ্যবাহী ক্লাবটির খেলোয়াড়দের বেতনাদি ও পাওনা ইস্যুতে পুরো দলকে একাট্টা রেখেছিলেন এই আলফাজ আহমেদরাই। খ্যাতনামা এই সাবেক ফুটবলারকে হঠাৎ করে টিম পারফরমেন্সের দোহাই দিয়ে সরানো হলো কোচদের পদ থেকে, করা হলো বলির পাঠা। বাকিটা রিপোর্টে। আধুনিক ফুটবলে সাফল্যই শেষ কথা, এখানে সৌন্দর্য বা আবেগ গৌণ। সাফল্য না পেলে কোচ ছাঁটাইয়ের আগে সংশ্লিষ্টদের সব সুবিধা নিশ্চিত করতে হয়। বাংলাদেশের মতো ফুটবলে অনুন্নত দেশগুলোর চিত্র কিছুটা ভিন্ন। এখানে কোচকে হাত পা বেঁধে পানিতে ফেলা হয় সাঁতার কাটার জন্য। আলফাজ আহমেদের বেলায় ঠিক এমনই ঘটনা ঘটেছে। আলফাজ এখন বলির পাঠা। ফুটবলারদের বেতন বকেয়া, কয়েক দফা আন্দোলন সংগ্রামে সমাধানের পথ খুঁজে পায়নি সমস্যাটি। দিনের পর দিন খেলোয়াড়দের বুঝিয়ে খেলিয়েছেন কোচ আলফাজ আহমেদ ও ম্যানেজার
ইমতিয়াজ আহমেদ নকিব। এ অবস্থায় প্রত্যাশিত ফল না হওয়ায় কোচ ছাঁটাইয়ের সিদ্ধান্তটি কতটি যৌক্তিক? উত্তরটা কিন্তু আলফাজ আহমেদও খুঁজে পাচ্ছেন না। কোচ হিসেবে ব্যর্থতার দায় অবশ্যই আমার, কিন্তু দল কি পরিস্থিতিতে খেলছে, কাদের নিয়ে খেলছে, সেগুলো বিবেচনায় নিলে পুরো দায় একা আমার নয়, বলছিলেন সদ্য চাকরি হারানো কোচ আলফাজ আহমেদ। সাবেক এই ফুটবলার যোগ করেন, বেতন বকেয়া ছিল, খেলোয়াড়রা একাধিকবার অনুশীলন বয়কট করেছেন, তাদের বুঝিয়ে মাঠে আনতে হয়েছে। ক্লাব জুড়ে ছিল অস্থিরতা, সব মিলিয়ে সময়টা ভালো যায়নি। এ পরিস্থিতিতে আগের মতো পারফরমেন্স করা কঠিন ছিল, তারপরও চেষ্টা করেছি। 23 ফেব্রুয়ারি মোহামেডানের নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের প্রশ্ন করা হয়েছিল, বকেয়া বেতন পরিশোধের জন্য নাকি ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন। নির্বাচনের মাধ্যমে ক্লাবের ডিরেক্টর ইনচার্জ হওয়ায় লোকমান হোসেন ভূঁইয়া প্রশ্নটা সযত্নে এড়িয়ে গেছেন। অন্য প্রসঙ্গে ভিন্ন সময় কথা হবে। ফুটবল মাঠে মোহামেডান পথ হারিয়েছিল গেল মৌসুমে শিরোপা নিশ্চিত করার পরপরই। 16 মে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ের পর ঢাকা আবাহনীর হারে 23 বছর পর লীগ শিরোপা নিশ্চিত হয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। তারপরই খেই হারিয়েছে মোহামেডান। রহমতগঞ্জের বিপক্ষে 4-3 গোলে হার, ব্রাদার্সের বিপক্ষে 3-3 গোলে ড্র করার পর ফকিরাপুল ইয়াংসম্যান ক্লাবকে 6-1 গোলে বিধ্বস্ত করে 2024-25 মৌসুমে ইতি টানে ক্লাবটি। নতুন মৌসুমের সূচনা ফর্টিস এফসির কাছে 2-0 হারের পর বাংলাদেশ পুলিশের সঙ্গে 1-1 গোলে ড্র। তৃতীয় ম্যাচে আবাহনীকে 3-2 গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি করেছিল। চতুর্থ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ নিতে হয়েছে ফকিরাপুলের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পিডব্লিউটিকে 4-0 গোলে উড়িয়ে দেওয়া মোহামেডান বসুন্ধরা কিংসের কাছে হেরেছে 2-0 গোলে। আরামবাগ, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টানা 3 ড্র করতে হয়েছিল। সর্বশেষ 3 ম্যাচের মধ্যে ফর্টিস এফসি ও আবাহনীর কাছে হারতে হয়েছে। মাঝে একটি ড্র ছিল ইয়াংমেন্স ফকিরাপুল ক্লাবের বিরুদ্ধে। আবাহনীর কাছে হারের পরই চাকরি হারাতে হয়েছে আলফাজ আহমেদকে। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টসের আয়োজন। আবারও নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।